আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। শুরুতেই প্রধানমন্ত্রী চীন সফরের খবর। বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল 5:35 তিনি চীনের রাজধানীতে পৌঁছান। এর আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও বৈশ্বিক যৌথ অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য এবং সবুজ জলবায়ু তহবিলকে আরও কার্যকর করার আহ্বান জানান সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কজাকস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-রও বেশি প্রতিনিধি অংশ নেয়। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে অন্তত 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের বন্দরনগরী ডালিয়ানের কর্মসূচি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার অপেক্ষা বেইজিং এ বাংলাদেশের সাথে চীনের অন্তত 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর চীনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে বিনিয়োগের সম্ভাবনাও উকি দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, বেইজিং, চীন। দর্শক, প্রধানমন্ত্রী চীন সফরের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। এখন বেইজিং এ প্রত্যাশা কি ছুতে পারবে প্রাপ্তিকে? এমন কিছু সামনের দিকে চেয়ে আছে। আগামী 26 তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর বৈঠকে কি হয়, কতটা ফলপ্রসূ হয় আলোচনা, সেটি কিন্তু এখন দেখার বিষয়। যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি যে অন্তত 15টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এই সফরে। এমনকি জানা গেছে যতটুকু, তার মধ্যে যদি বলে থাকি বাংলাদেশে বড় বিনিয়োগের কথাও চলছে। হয়তো বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনতে পারে চীনের এই সফর, যেখানে তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, এমনকি বাংলাদেশের রেল যোগাযোগ কাঠামোর অবকাঠামো এবং রেল পথকে সমৃদ্ধ করা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বড় বিনিয়োগ আসতে পারে মোংলা সমুদ্র বন্দরেও। এছাড়া আমরা আজকে দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত চীনের ডালিয়ান প্রদেশে প্রধানমন্ত্রী 3টি বড় কোম্পানির সাথে সাক্ষাৎ করেছেন, যেখানে ইনফ্রাস্ট্রাকচার, সড়ক এবং রেল যোগাযোগ, এমনকি সেখানকার আইটি এবং এআই নিয়েও কথা হয়েছে সেখানগুলোতে, এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্ব ইকোনমিক ফোরামের বৈঠকেও কিন্তু কথা হয়েছে বাংলাদেশের বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি কি হতে চলেছে সেখানে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যারা সফরে এসেছেন তারা বলছেন যে এই সফর অনেকটাই ফলপ্রসূ হবে এবং সম্ভাবনার দুয়ার খুলবে বাংলাদেশের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল 10:15 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসের সাইড লাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। জলবায়ু সংকট মোকাবেলায় তৃণমূলের অংশগ্রহণ ও কমিউনিটি নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জলবায়ু বিষয়ক জাতীয় সম্মেলন সিবিও সামিটে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জলবায়ু মোকাবেলায় 25 কোটি বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন সহ পরিবেশ বান্ধব উন্নয়নের পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এ সময় পরিবেশ সুরক্ষায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে পর্যাপ্ত অর্থ সহায়তা প্রাপ্তির চেষ্টা করা হচ্ছে। পরিবেশ রক্ষা করা একটা ভালো জিনিস, পরিবেশ রক্ষা করা একটা স্মার্ট জিনিস, এবং যে পরিবেশে রক্ষা করে, যে ওই প্রো এনভায়রনমেন্ট যে স্ট্যান্স নেয়, সে একজন স্মার্ট মানুষ। আমাদের এই সরকারের একটি লক্ষ্যমাত্রা যে যতটা সম্ভব ক্লাইমেট এবং গ্রিন ফান্ড বাংলাদেশে নিয়ে আসা, এবং সেই গ্রিন ফান্ড বাংলাদেশের ইকোলজি এবং এই ইকোলজির যে রেজিস্টোরেশন, সেই রেজিস্টোরেশনের কাজে ব্যবহার করা। কর্মসংস্থান, রপ্তানি বৈচিত্র্য, দক্ষ জনশক্তি, সর্বোপরি প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশের জন্য চীনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আর প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য তাদের। বাংলাদেশে চীনা কারখানা স্থাপন এবং চীনের দেয়া শুল্ক সুবিধা নিতে পারলে চীনে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ অন্তত $200 কোটি রপ্তানি করতে পারে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিল্পের ভারী যন্ত্রপাতি, ওভেন, পোশাকের সুতা কাপড়, রাসায়নিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রধানত চীন থেকে আমদানি করে বাংলাদেশ, যার পরিমাণ 1800 থেকে 2000 কোটি ডলারের মতো। বিপরীতে চীনের শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও বৈচিত্র্যের অভাবে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় 100 কোটিরও নিচে। অন্যদিকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 300 কোটি ডলারের কাছাকাছি। এখানেও বাংলাদেশের রপ্তানি কম, যদিও বাংলাদেশের অন্তত 10 লাখ শ্রমিক সেখানে কাজ করছেন। গত 2 বছর ধরে শ্রমবাজারটা বদ্ধ আছে। ভিজিটটা যদি শ্রমবাজার খোলে দেশের জন্য কত বড় একটা, এই সব কিছু বিবেচনা করে ইনি প্রথম মালয়েশিয়া ভিজিট করছেন। আগে আলু যেত এখান থেকে, এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটা আমরা কীভাবে কত সুবিধা করতে পারবো। আমরা এক্সপোর্ট করতে হলে আমরা যেমন জানি আলু, এইগুলো, তারপর কিছু ফল। এখানে যেহেতু 8-10 লাখ বাঙালি আছে, তাদের খাওয়ার জন্যই তো আমরা যদি লিগ্যাল প্রসেসে এক্সপোর্ট করতে পারি, এটা অনেক বড় হবে। দুই দেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। সফরে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানান তারা। যখনই চায়না তার ইন্ডাস্ট্রিগুলি রিলোকেট করবে বাংলাদেশের দিকে, যেটা চায়না ইন্টারেস্টেড, তখন দেখা যাবে যে এখানে ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যাবে, এবং আমাদের এক্সপোর্টও কিন্তু অনেক এক্সপোর্ট দেখা যাবে যে চায়নাতে আমরা করছি, আবার ইউরোপ, আমেরিকা করছি। প্রথম সফর হিসেবে চীনে যাওয়াটা এক ধরনের রাজনৈতিক ইঙ্গিত বহন করে, এবং এখান থেকে বাংলাদেশের সুবিধা নেবার সুযোগ রয়েছে। দেশের নিজস্ব ব্র্যান্ড গড়া এবং চীনা উদ্যোক্তাদের সঙ্গে যৌথ শিল্প প্রতিষ্ঠান করা হলে বাংলাদেশ দারুণ উপকৃত হবে বলে আশা করেন তারা। $40 বিলিয়ন এক্সপোর্ট করি, আমাদের বাংলাদেশের কোনো ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড নাই। H&M, লিভাইস, আমাদের এখানে গার্মেন্টস থেকে তারা কেনার পরে এটা 2 গুণ দামে ওখানে বিক্রি করতেছে। আমি যদি এটাকে 2 গুণ দামে না বিক্রি করে সামান্য লাভে আমি যদি ওখানে দিই, তখন তারা কিন্তু আস্তে আস্তে আমাদের পণ্য কেনা শুরু করবে। প্রযুক্তি, ব্যাংক ও চিকিৎসা খাতে চীনা বিনিয়োগ হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এসএমই খাতকে শক্তিশালী করতে আমদানি লাইসেন্স প্রক্রিয়া 360 দিন থেকে কমিয়ে 14 দিনে নিয়ে আসা এবং পুরো প্রক্রিয়া অনলাইন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও প্রস্তাবিত 26-27 অর্থ বছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে কর ও ভ্যাট কাঠামো সহজ করার পাশাপাশি প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তার দাবি জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। প্রস্তাবিত জাতীয় বাজেট 2026-27 অর্থ বছরে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালা আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।
সভায় নারী উদ্যোক্তা বৃদ্ধিতে উদ্যোক্তাদের বার্ষিক আয় 1 কোটি টাকার নিচে হলে করমুক্ত রাখার প্রস্তাব দেন বক্তারা। এছাড়াও শতভাগ রপ্তানিমুখী শিল্প, বিশেষভাবে প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদিত পণ্যের মূসক অব্যাহতির দাবি জানানো হয়। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার 1 কোটি টাকা পর্যন্ত ভ্যাটের আওতার বহির্ভূত রাখার জন্য প্রস্তাবনা দিয়েছি। আমাদের এই সমস্ত প্রক্রিয়াকে আমরা যদি 360 ডিগ্রি ডিজিটালাইজেশন করতে পারি তাহলে সত্যিকার অর্থে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। দেশে 1 কোটি 17 লাখ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এসএমই সেক্টরের উন্নয়নে 5000 কোটি টাকা এবং নারী উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হবে। দেশে ইকোনমিক অ্যাক্টিভিটিস করে এরকম এন্টিটি আছে 1 কোটি 17 লাখ। এই বাজেটের লক্ষ্য বা মাননীয় অর্থমন্ত্রীর লক্ষ্য হচ্ছে জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমির কন্ট্রিবিউশন শেয়ার 1.5% নিয়ে যাওয়া আগামী দিনে, এবং এই খাতে 5 লাখ নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করা। আমদানি লাইসেন্স পেতে 360 দিন থেকে কমিয়ে 14 দিনে নামিয়ে আনা এবং পুরো প্রক্রিয়া অনলাইনে হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও কাজ করছে সরকার। সাপ্লাই চেইনটা যেন মোর ওয়েল কোঅর্ডিনেটেড, এখানকার যে বাড়তি ফ্ল্যাশ যেখানে টাকা অহেতুক খরচ যোগ হয় সেই জায়গাগুলি অ্যাড্রেস করার চেষ্টা করব যাতে লজিস্টিক কস্টটা কমে আসে। যে সমস্ত জিনিসের উপর আমরা solely আমদানি নির্ভর সেইগুলির এক একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ স্টোরেজ আমরা বিল্ড আপ করব। কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও ব্যবসা বান্ধব করা গেলে এসএমই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করে সংশ্লিষ্টরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। জামায়াত অতীতেও ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারেই ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে। বর্তমান সরকার দেশের স্বার্থে বাণিজ্য ব্যবস্থা সুদূর প্রসারী করতে চায় বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যে সমস্ত দেশের সাথে আমাদের যে ঘাটতি রয়েছে, বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমরা যাতে আমাদের পণ্য রপ্তানি করতে পারি, এখন যে যতটুকু আমরা রপ্তানি করছি তার চাইতে বেশি পরিমাণে যাতে আমরা রপ্তানি করতে পারি সে বিষয়ে বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার এটি একটি, যারা দেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চিত করবে তারা সেটি নিশ্চিত করবেন। শিগগিরই রাষ্ট্রপতির কাছে দুদক চেয়ারম্যান কমিশনার নিয়োগে নাম সুপারিশ করবে সার্চ কমিটি। জানা গেছে আগামী সপ্তাহে কমিশন গঠন করা হবে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতি দমনে গতি ফেরাতে দুদকের শীর্ষ পদে এমন ব্যক্তিদের আনা উচিত যারা সম্পূর্ণ সৎ, সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন। আর টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, কমিশনকে পূর্ণ স্বাধীনতায় কাজ করতে না দিলে শুধু দুদক নয়, সরকারের ভাবমূর্তিও বিতর্কিত হতে পারে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। 22 জুন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে সরকার। জানা গেছে 3-4 দিনের মধ্যেই রাষ্ট্রপতির কাছে 6টি নাম প্রস্তাব করবে কমিটি। আগামী সপ্তাহের শুরুতেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। 2024-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার গঠন, বিগত 2টি কমিশনের মেয়াদ শেষ না করে পদত্যাগ, এর প্রেক্ষিতে দুদক গঠন অনেক চ্যালেঞ্জিং। সংস্থাটির সাবেক মহাপরিচালক বললেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলে বিতর্ক তৈরি হবে। কি ধরনের মানুষদেরকে এই ইয়েতে দেওয়া হচ্ছে, আপনার বাছাই করে দেওয়া হচ্ছে চেয়ারম্যান এবং কমিশনার হিসাবে, তাদের যোগ্যতা, দক্ষতা, সততা এবং আপনার কাজের যে অভিজ্ঞতা এবং স্বচ্ছ ইমেজ, এই সমস্তর উপরে নির্ভর করবে যে তারা পরবর্তীতে কতখানি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, সরকার কতখানি সহযোগিতা দেবে, সেটাও একটা ব্যাপার। টিআইবি নির্বাহী পরিচালকের মতে, নিরপেক্ষ কমিশন গঠন না হলে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে কাজ করার মতো তারা ট্র্যাক রেকর্ড আছে এবং বিশেষ করে দুর্নীতির মতো বিষয়ে তারা কঠোর অবস্থান নেওয়ার মতো সৎ সাহস দৃঢ়তা আছে এবং দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হলেও দলীয় অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করবে না। তারা আইনের চোখে সবাই সমান
এই বিবেচনায় তারা দায়িত্ব পালন করবে। এরকম ব্যক্তি খুঁজে পাওয়াটা কিন্তু মোটেই কঠিন না। স্বাধীনভাবে কাজ করতে না পারলে দুদক প্রশ্নবিদ্ধ হবে এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়ন হবে না। বিশাল ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন সম্ভাবনা এবং যেটাকে ধারাবাহিকতা বজায় রেখেই এই সরকার দুর্নীতি বিরোধী অঙ্গীকার নিয়ে, স্লোগান নিয়ে মানুষের কাছে ভোট পেয়ে ক্ষমতায় আসলো। তারা জনগণকে কী বলছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের নিজেদের পছন্দ, তাদের রাজনৈতিক বিবেচনার বাইরে তারা কোনো এই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বা গুরুত্বপূর্ণ জবাবদিহি প্রতিষ্ঠা করার মতো প্রতিষ্ঠানে তারা নিয়োগ দেবেন, এটা আশা করা কঠিন। আমার দেশেও দৃষ্টান্ত আছে, দলীয় বিবেচনা নিয়োগের পর সৎসাহসের সাথে কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এরকম দৃষ্টান্ত আছে। দুদকের নতুন কমিশন দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত এবং দুর্নীতি নির্মূলে দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করছে টিআইবি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিআরবি বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের ম্যাচে ভোর রাতে মাঠে নামছে ব্রাজিল। সি গ্রুপে সেলেসাউদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু ভোর 4টায়। এদিকে একই সময় আটলান্টা একই গ্রুপের নকআউট নিশ্চিতের লক্ষ্যে বাদ পড়ে যাওয়া হাইতির প্রতিপক্ষ মরক্কো। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন নিশ্চিতের ম্যাচে রাত 1টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কানাডা। আর একই গ্রুপ থেকে বাদ পড়ে যাওয়া কাতারের লড়াই বসনিয়ার বিপক্ষে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সেলেসাও ডেরা থেকে উইলসলের ছিটকে পড়ার পর রাফিনহার ইনজুরি, তা নিয়ে কোচ আনচেলত্তির চিন্তা থাকাটা স্বাভাবিক বটে, কিন্তু দলের আক্রমণ ভাগের বাকি ফুটবলারদের ছন্দ কোচের এই ভাবনাটাকে একেবারে উড়িয়ে দিচ্ছে। ম্যাথিউস কুনহার ফর্ম, ভিনি জুনিয়রের ক্ষিপ্রতা, লুকাস পাকেতার ইম্প্যাক্ট, কাসিমিরোর আপন মেজাজে ফেরার খবরগুলো ভক্তদের দিচ্ছে স্বস্তি। রাইট উইংয়ে রাফিনহার ছিটকে যাওয়ায় তরুণ সেন্সেশন রায়ান ভিতর থাকতে পারেন শুরুর একাদশে। এছাড়াও এন্দ্রিকো আছেন ফিট। নেইমারের এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা প্রবল, তবে পুরো ম্যাচ তার না খেলার সম্ভাবনাই বেশি। প্রথমার্ধে নাকি দ্বিতীয়ার্ধে নামবেন তিনি, তা নির্ভর করছে কোচের কৌশলের উপর। এদিকে একই গ্রুপে শীর্ষে থেকে নক আউটে যাওয়ার উদ্দেশ্যে বাদ পড়া হাইতির বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে মরক্কো। এ ম্যাচেও চেনা ফরমেশন 4-2-3-1-এ খেলতে পারে হাকিমির দল। বি গ্রুপ থেকে সুইজারল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে থেকে নকআউট নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে কানাডা। সমান পয়েন্ট থাকায় একই লক্ষ্য সুইচদের। বাদ পড়া কাতারের বিপক্ষে বড় জয় নিয়ে তৃতীয় স্থানের অঙ্কে নিজেদের উপরের দিকে রাখার লক্ষ্যে মাঠে নামবে বসনিয়া। মাহফুজুল ইসলাম, আরটিভি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে যৌথভাবে শিরোপা তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। ট্রাম্পের উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ আগের 2 বিশ্বকাপে আয়োজক দেশের সরকার প্রধানরা ফাইনালে উপস্থিত ছিলেন না। তবে এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রফি দিয়েও আলোচনায় এসেছিলেন ট্রাম্প, যদিও এবারের বিশ্বকাপের কোনো ম্যাচে তাকে এখনও দেখা যায়নি। কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের 5 প্রবাসী বাংলাদেশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নিহতদের পরিবার যাতে দ্রুত মরদেহ গ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা পায় সে বিষয়েও সরকার নজর রাখছে। সম্প্রতি সিলেটের মাজার সংক্রান্ত আলোচিত বিষয়ে তিনি জানান, মাজারের আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। ব্যবস্থা হচ্ছে, আমাদের প্রসেস চলতেছে, আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, খুব তাড়াতাড়ি এটা হবে, এইটাতে সরকার কোনো চান্স দেবে না কাউকে। জামায়াতপন্থী 7 ডেপুটি ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক এম
বদরুদ্দোজা বাদল। সকালে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এই মন্তব্য করেন তিনি। এর পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে এবং এতদিন তারা সরকারের স্বার্থবিরোধী কাজ করেছেন বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার পদত্যাগ করেন জামাতপন্থী আইন কর্মকর্তারা। এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এবং এটাও দেখেছি যে ইভেন কি সরকার গঠনের আগেও নির্বাচন হওয়ার পরেই যখন দেখেছে যে অন্য দল ক্ষমতায় এসেছে তখন সরকার দলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল সহ তারা পদত্যাগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলুন্নুর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। সাক্ষ্য দেন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 জুলাই। গত 15 জুন প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার। পরে এই ট্রাইব্যুনালেই রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা রেদানুল সহ 4 জনের বিরুদ্ধে এক সাক্ষীর জবানবন্দি হয়। জেরা 27 জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সংবিধান পরিপন্থী অভিহিত করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশিদ। সকালে দায়ের করা এই রিটে আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনে আইন অনুযায়ী 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ তা অবৈধ ও বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। যে অরিজিনাল অ্যাক্টটা ছিল সেটা চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু আপনারা যখন এটা এমেন্ড করে বাংলাদেশি যারা ক্ষমতায় ছিলেন বা যাদের সাথে আপনার বনিবনা হয় না, আপনি এক দলের নেতৃত্বকে শেষ করে দেবেন এই কারণে যে ইটস এ ট্রাইব্যুনাল যে খালি জুডিশিয়াল মার্ডার্স করে, এবং এইটা যদি থাকে আরেক সময় হয়তো কেউ এসে এইটাকে ব্যবহার করে আপনার ফার্দার জুডিশিয়াল মার্ডার্স করবে। পরীক্ষা কেন্দ্রে নকল হলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কাউকে ছাড় নয় জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাকে সুনিয়ন্ত্রিতভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, সময় কমাতে 2027 সালের এইচএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে। এছাড়াও আগামী বছর থেকে জেনারেল বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও সাধারণ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার কথা জানান মন্ত্রী। এইচএসসি এক্সাম দিতে এবং রেজাল্ট দিতে কি হলো ভাই, এক্সাম দিতে সেখানে আমার 1 বছর সময় লাগিয়ে দেয়। অর্থাৎ 12 গ্রেড অফ হাই স্কুল এডুকেশন, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12 গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থী 20 বছর সময় লাগে। অর্থাৎ 2 বছর তাদের জীবন থেকে চলে যায়। 2026-2027 অর্থ বছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় মুদি দোকান সহ 16 ব্যবসায়িক খাত যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি এইসব তথ্য জানান। মহিলা আসন 35 সংসদ সদস্য সেলিনা সুলতানার করা প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত 2024-25 অর্থ বছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ রাজস্ব আয়ের পরিমাণ 1,41,586 কোটি টাকা। তিনি আরও বলেন, নতুন প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা আছে। আর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ব্যাংকিং খাতে এক বিশাল মাইলফলক অর্জিত হয়েছে। বর্তমানে মোট ব্যাংক হিসাবের সংখ্যা 19,32,00,000 টাকা ছাড়িয়ে গেছে।
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে শিশুসহ 9 জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভোররাতে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে দুধকুমারের পানি কিছুটা কমেছে। এখনও সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর 6টার দিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানিতে নদীর তীরবর্তী নিচু ও চরাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। সকালে 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীটির পানি। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা ডুবে গেছে ধান, বাদাম সহ বিভিন্ন ফসল। এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের 44টি জল কপাটের সব খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে জেলার সদর ও গোপালপুর উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে করে হুমকিতে পড়েছে ঢাকা তারাকান্দি সড়ক সহ বহু স্থাপনা। নদী গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফুঁসে উঠেছে টাঙ্গাইলের যমুনা নদী। পানি বৃদ্ধির সাথে সাথেই জেলার সদর উপজেলার চরপৌলি এবং গোপালপুর উপজেলায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি ও শত শত একর জমির ফসল। বর্তমানে হুমকিতে রয়েছে এই অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা তারাকান্দি সড়ক। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ খালি হয়ে যাওয়ায় এই ভয়াবহ ভাঙন। ফসল যা আছে যা করছে সব ভেঙে যেতেছে। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ঠিক আছে থাকবো না হলে সব চলে যাবো। আসলে নদী ওই পাশে ভাঙতে আস্তে আস্তে পড়ছে। গরিব মানুষ, বাড়ি ঘর ভাঙে যাইতেছে, আমাকে করার মতো আর কোনো সামর্থ্য নেই। এখন ঘরে থেকে বাইরে হলে আমাকে পানি পাড়া লাগে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে, কিছু কাজ এখনো চলমান। এদিকে ভাঙন পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ব্যবস্থা নেবেন যাতে না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয়। খবর নেব, যদি উত্তর পাতালে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, বরং দ্রুত নেওয়া হবে বাস্তবমুখী ও স্থায়ী পদক্ষেপ। রক্ষা পাবে ঘরবাড়ি, ফসলি জমি আর ঢাকা তারাকান্দি সড়কের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। লিওন আজাদ, RTV। মশার লার্ভা ধ্বংস করা এবং এর উৎস ধ্বংস করতে ডেঙ্গু নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশের জন্য গঠিত টাস্কফোর্স কমিটি বাসাবাড়িতে মশক নিধন অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন। অভিযানে গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে ডেঙ্গু লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এই সময় ডেঙ্গু লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মার্কেন্টাইল ব্যাংক PLCর 27তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের ব্যালেন্স শিট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ভার্চুয়াল AGM-এ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী, উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডাররা অংশ নেন। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি অফিসে বর্তমানে মোট 4,68,220টি পদ শূন্য রয়েছে। এইসব পদ দ্রুত পূরণের লক্ষ্যে সরকার 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা করেছে।
সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনভোগান্তি কমাতে এসব শূন্য পদ পর্যায়ক্রমে পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনায় জরুরি ও গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 1 বছর মেয়াদী পরিকল্পনায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনবল চাহিদা অনুযায়ী নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আর 5 বছর মেয়াদী পরিকল্পনার আওতায় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক তদারকির দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ থেকে ইরানের টোল আদায় মেনে নেওয়া হবে না, তবে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চূড়ান্ত চুক্তি হতে বাকি আর মাত্র 60 দিন। এর মধ্যেই বিপরীতমুখী অবস্থানে ওয়াশিংটন ও তেহরান। পরমাণু কার্যক্রমের সর্বোচ্চ তদারকিতে ইরান রাজি আছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক স্থাপনা পরিদর্শনে সঠিক সময়ে মাঠে নামব, এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই, তবে প্রয়োজনীয় মুহূর্তেই পরিদর্শকদের মোতায়েন করা হবে। তবে তা সরাসরি নাকচ করেছে তেহরান। ইরান বলছে, মার্কিন দাবি অনুযায়ী কোনো পরমাণু পরিদর্শককে ইরানে আসতে দেওয়া হবে না। শুধু তাই নয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলমান আলোচনার বাইরে থাকবে। আত্মরক্ষার অধিকার ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ হবে না। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার অর্থ এই নয় যে আমরা আমাদের সার্বভৌমত্ব বিলিয়ে দেব। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চূড়ান্ত চুক্তি সই হওয়ার পর হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা শুল্ক আদায় করতে পারবে না ইরান। এদিকে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানো ঠেকাতে ট্রাম্পের উপর চাপ বাড়িয়েছে মার্কিন সিনেট। 50-48 ভোটে পাশ হয়েছে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন, যেখানে স্পষ্ট বলা হয়েছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের শত্রুতা বা সামরিক সংঘাত থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হবে প্রেসিডেন্টকে। ইমতিয়াজ আহমেদ, RTV। নারী টি-20 বিশ্বকাপে আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই লড়াইটি গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য চতুর্থ ম্যাচ। আগের 3 ম্যাচে দুই দলই 2টি করে জয় পেয়েছে। স্মৃতি মান্দানা, শেফালি বর্মাদের নিয়ে আত্মবিশ্বাসী ভারত। অন্যদিকে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর স্বপ্ন নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা। সংবাদ শেষ করব বিশ্ব ফুটবলের মহাতারকা মেসির জন্মদিনের খবর দিয়ে। আর্জেন্টিনার ছোট্ট রোজারিও শহরের অনিশ্চিত জীবন থেকে বিশ্ব ফুটবলের মহাতারকা যে লিও তার জন্মের পর হয়ে উঠেছিলেন অনেকের কাছেই বোঝা। সে লিওকে আর্জেন্টিনার কোনো ক্লাব তার শৈশবের ফুটবল মেধাকে কাজে লাগাতে বা বিনিয়োগ করতে ছিল অনাগ্রহী। সে লিওনেল মেসি এখন আর্জেন্টিনার প্রাণভোমরা। খ্যাতি, যশ আর অর্জনের পাল্লায় অনন্য উচ্চতা থেকে এখন কিংবদন্তি মেসি। তার 39তম জন্মদিন আজ। বিস্তারিত জানবো মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটা ন্যাপকিন টিস্যুতেই লেখা হয়েছিল লিওর ভাগ্য। বার্সেলোনার সঙ্গে লিওর ওই ন্যাপকিন চুক্তির গল্প সবারই জানা। সেখান থেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার এই যাত্রার বড় সঙ্গী সেই বার্সা। আর্জেন্টিনার ছোট্ট রোজারিও শহরে 1987 সালের 24শে জুন জন্ম নেয়া মেসির পরবর্তী সময়টা ছিল অনিশ্চয়তায় ভরা। গ্রোথ হরমোন জনিত কারণে তার বেড়ে ওঠায় ঘাটতি, আর তাতেই তার ফুটবল মেধা ঢাকা পড়ে যাওয়ার শঙ্কা জাগে। আর্জেন্টিনার কোনো ক্লাব তার পেছনে বিনিয়োগে জানায় অনীহা, কিন্তু হীরের খনি ঠিকই চিনেছিলেন বার্সেলোনার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস রেক্সাচ ও উপদেষ্টা স্কাউট হোসে মারিয়া। রোজারিওর এক রেস্তোরাঁয় হওয়া সেই চুক্তিটি হয়েছিল একটি ন্যাপকিন টিস্যুতে, আর সেখানে মেসির প্রতিনিধি হিসেবে ছিলেন হোরাসিও গ্যাগেলিও।
এরপর বার্সার সি বি হয়ে 2004 সালে জায়গা করে নেন কাতালান মূল দলে। 2021 সাল পর্যন্ত সে ক্লাবের হয়ে 520 ম্যাচে 474 গোল। এরপর পিএসজির হয়ে ইন্টার মায়ামি। আন্তর্জাতিক ক্যারিয়ারে 2005 সালে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে 201 ম্যাচে এখন পর্যন্ত 122 গোল তার নামের পাশে। চলতি বিশ্বকাপে তা ছাড়িয়ে যাবে সেটি তো বলাই যায়। ব্যক্তিগত অর্জনের পাশে কি নেই? 8টি ব্যালন ডিওর, একটি ফিফা বর্ষসেরা, ইউরোপিয়ান গোল্ডেন বুট 6টি, 6বার চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার সহ আরও কত কিছু। ব্যক্তি জীবনে মেসি একজন আদর্শ বাবা, একজন স্বামী, একজন আদর্শ সন্তান। ফুটবল তার কাছে আরেক ভালোবাসার নাম, আরেক জীবনের নাম। যে ভালোবাসা ছড়িয়ে গেছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে। কিংবদন্তি হয়ে ওঠা লিও তার 39তম জন্মদিনের বছরটা রাঙিয়ে রাখবেন এবারের বিশ্বকাপে নিজের সব রেকর্ড ছাড়িয়ে গিয়ে, এমনটাই প্রত্যাশা সবার। শুভ জন্মদিন লিও, শুভ জন্মদিন LM10, শুভ জন্মদিন সবার মেসি। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।